নমস্কার দর্শক বন্ধুরা। আমাদের সাথে আজ একজন বিশিষ্ট মানুষ আছেন, কিন্তু তার ইন্ট্রোডাকশন দেওয়ার আগে আমি একটা কথা বলবো। শীতের দিন, তাতে হলো তার সাথে গরম চা, সন্ধেবেলার একটা জমজমাটি আড্ডা, একটা সুন্দর আলো, আর শিহরণ চাপা একটা ভূতের গল্প। একবার ভাবুন তো কিরকম একটা সুন্দর ফিলিং দিতে পারে। আর ঠিক সেই কারণেই আজকে আমরা ইনভাইট করেছি একজন ভীষণ আহ, আমি তো বলবো গুণী মানুষ, যিনি শুধু একটা কাজ সামলান না, মানে নানান ধরনের কাজ সামলান। তার মধ্যে লেখা তো অবশ্যই উনার একটা নেশা। পেশা কিনা সেটা কিন্তু আমরা জানবো এবার গল্পে, গল্প করতে করতে। এবং ওই যে বললাম, চায়ের সাথে শুরু করা যাক। কৌশিক দা, নমস্কার। এবং আমাদের এই প্ল্যাটফর্মে আজকে সময় বের করে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি জানি যতটা আমাদের ভালো লাগবে, আপনারও ভালো লাগবে আমাদের সাথে গল্প করে। নমস্কার সমস্ত শ্রোতা বন্ধুদেরকে যারা এই ইন্টারভিউটা দেখছেন বা এই আড্ডাটা দেখছেন। আমি অন্ধকার অডিও স্টোরিজের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে এই যোগ্য মনে করার জন্য এবং এই আড্ডায় আমাকে ইনভাইট করার জন্য। আশা করব যে সময়টা কাটাবো খুবই ভালো কাটাবো। চলুন। শুরু করা যাক। আমি শুরু একদম। হওয়ার আগে কৌশিকদার সাথে দু চার গল্প করছিলাম, তাই বলছিলাম যে এটা না কোনো ইন্টারভিউ হিসাবে না, এটা সবার জন্য একটা জমজমাটি গল্প। আপনাদেরও যদি ডাকতে পারতাম খুব ভালো হতো, তবে আশা করি সেটা ভবিষ্যতে আমরা করব, যেখানে সবাই মিলে একটা সুন্দর আড্ডা দিতে পারবো। আপাতত আমাকে আর কৌশিকদাকে একটু শুনুন কিছুক্ষণ। আহ কৌশিকদার ব্যাপারে নতুন করে হয়তো বলার কিছু নেই, আপনাদের মধ্যে অনেকেই চেনেন। কিন্তু যাদের কাছে কৌশিকদা নতুন, তাদের জন্য বলি, অন্ধকারের অষ্টপ্রহরের সম্পাদক কৌশিকদা। যদি কিছু ভুলভাল হয় আমার দিক থেকে প্লিজ কিন্তু আপনি একদম কারেক্ট করে দেবেন। একদম একদম। তার সাথে তারস নামা, উচ্চারণটা ঠিক করেছি তো? তরাস নামা। তরাস নামা, দেখুন একটা তো ভুল বেরিয়েছে, ঠিক আছে। আবার আহ, মানে সেটা তার বলতে পারেন ব্রেন চাইল্ড। সেটা নিয়ে কিন্তু আমরা জানবো। মানে আমার তো ভীষণ কৌতূহল আছে, কারণ আমি বইয়ের কভারটা দেখেছি আর বইয়ের কিছুটা পড়েছি, পুরোটা কিন্তু পড়া হয়নি। আমি কৌশিক দার থেকে কিন্তু শুনি। আহ কৌশিক দা, আমি প্রথমেই আপনাকে এক গাদা প্রশ্ন করে মানে ভরাবো না। আমি বলবো যে আপনি আপনার ব্যাপারে এক লাইন দু লাইন কিছু একটু বলুন, যেটা আমাদের শ্রোতারা শুনতে ভীষণ ইন্টারেস্টেড হবেন। এবং তারপর কিন্তু আপনার দিকে কিছু প্রশ্ন করবো আমি, যেটার কিন্তু উত্তর আমরা সবাই জানতে চাই। না, আমার সম্বন্ধে বলার বলতে দেখুন বিশেষ কিছু নেই। কারণ ব্যাপারটা হচ্ছে বাংলা সাহিত্য এমন একটা সমুদ্র যে যেখানে মানে একটা যদি ওই কি বলবো সমুদ্রের নোনা জলের স্বাদটুকুও যদি মানে নিতে পারি, তো সেটাই জীবনে অনেকটা বড় অ্যাচিভমেন্ট। তো সেক্ষেত্রে আমি খালি একটা জিনিসই বলবো যে আমি এই বাংলা সাহিত্যের সমুদ্রের সামান্য একজন, মানে সেই কি বলবো ছোট, একেবারেই ছোট কণার মতো বা বালু, মানে ধারে পড়ে থাকা বালির কণার মতো যদি হতে পারি, তাহলে সেটাই আমার জীবনের একটা বড় প্রাপ্তি হবে। তো আমার সম্বন্ধে বলার মতো সেরকম কিছু নেই। আমি একজন হাই স্কুলের শিক্ষক, এবং বর্তমান যা পরিস্থিতি তাতে বলতে হয় যে না, আমি এই সময়ের না, আমি আগের আমলের শিক্ষক আর কি। এখনকার দিনে যে পরিস্থিতি আর কি চারিদিকে হয়ে বেড়াচ্ছে, নিজেদের মানে এই প্ল্যাটফর্মটা পেয়ে আমি সেই জিনিসটাও ভাগ করে নিলাম যে কিছুটা আর কি, যেভাবে সমাজের চারিদিকে একটা পরিস্থিতি তৈরি হয়েছে স্কুল শিক্ষকদেরকে নিয়ে, তো সেখানে আমি বলে রাখলাম যে আমি অনেক আগে, আজ থেকে প্রায় 15 বছর ধরে আমি শিক্ষকতা করছি। আমি ইংরেজি বিষয়ের শিক্ষক। আমার বাড়ির পাশে একটি শতবর্ষ প্রাচীন বিদ্যালয় আছে, সেই এথোড়া শিরিশচন্দ্র ইনস্টিটিউশনে আমি শিক্ষকতা করি। এবং অবসর সময়ে আপনারা সবাই হয়তো জানেন যে এই চাকরির পাশাপাশি যে বাকি টাইমটা, সেই টাইমটা যাতে আমার নিতান্তই অবসর না হয়, একটা ফ্রুটফুল মানে কোনো কিছুতে অতিবাহিত করতে পারি, সেই জন্যই মানে বলতে পারেন ছোটবেলার যে আমার নেশাটা ছিল, অর্থাৎ ছোটবেলায় নন্টে ফন্টে থেকে শুরু করে তারপরে ফেলুদা ব্যোমকেশ থেকে উত্তরণ হয়ে হয়ে গ্র্যাজুয়ালি একটা বাঙালি পাঠকের যে উত্তরণটা ঘটে, সেই উত্তরণটা ঘটতে ঘটতে একটা সময় আমার মনে হলো যে যদি আমি নিজেও এই কাজে কিছুটা হলেও মানে যোগদান করতে পারি বা চেষ্টা করতে পারি, এবং তারই ফলশ্রুতি হচ্ছে যে আজকে আমার মানে দু তিনটে, মানে যাকে বলবো আমার সন্তান বলুন বা একটু আগেইও বললো ব্রেন চাইল্ড বলুন, অ্যাকচুয়ালি প্রত্যেকটা লেখায় এক একজন লেখকের ব্রেন চাইল্ডই তারা তার নিজের মানে মাথার মাধ্যমেই আর কি, যেটাকে সত্যজিৎ রায়ের ভাষায় মগজাস্ত্র বলে, সেই মগজের মগজাস্ত্র। মাধ্যমেই তারা সেটাকে
সৃষ্টি করেন। তো আমার আপাতত মানে নিজস্ব একক বলতে দুটি ব্রেন চাইল্ড আছে। একটি হচ্ছে এই বইটি তরাসনামা, যেটি আপনারা হয়তো কিছুজন দেখেছেন। এটি 2022 সালে মানে বইমেলাতে, এই সরি 2023 সালের বইমেলায় এটা প্রকাশিত হয়েছিল, তরাসনামা। এবং এটি একটি গল্প সংকলন। এখানে 8টি গল্প আছে, ছোট বড় মিলিয়ে 8টি গল্প আছে। এটি 2023 সালের বইমেলায় এসেছিল। এবং তার পরবর্তী যে ব্রেন চাইল্ড, সেই ব্রেন চাইল্ড হচ্ছে এটি লেখনী প্রকাশনা থেকে প্রকাশিত একটা অলৌকিক উপন্যাস, ভ্রংশন। এবং আপনারা কভারটা দেখতে পাচ্ছেন যে এই মহিলাটি আর কি এই এই উপন্যাসের মূল চরিত্র। এই এর এর আইডেন্টিটির উপরেই এই গোটা উপন্যাসটি দাঁড়িয়ে আছে আর কি। আমার তো কিন্তু মাথায় এখানে অলরেডি আমি দু আছে একটা কৌশিক কথা। দা, এই এই দুটো বইয়ের ব্যাপারে আমি কিন্তু এক দু লাইন জিজ্ঞেস করবো, এটা আমি ভেবেই রেখেছি। প্রথমেই বলে দেবেন না, একদম তাহলে একদম। আমাদের কিউরিওসিটিটা প্রথমেই চলে যাবে। মানে না 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 না। আমরা ধরে রাখছি সেই শিহরণটা যেটা আমরা জানতে চাইবো। এবং তার সাথে শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদের বলছি, জানেনই আমরা অন্ধকার অডিও স্টোরিজ এর তরফ থেকে, ফলে অন্ধকারের অষ্টপ্রহরের যে সম্পাদনা করেছেন কৌশিক দা, সেটার ব্যাপারেও কিন্তু আমি জানতে চাইবো। এবারে বললেন না কৌশিক দা যে শিক্ষক, ইংরেজিতে শিক্ষক এবং বাংলায় ওনার নেশা লেখায়, এই যে অদ্ভুত একটা ব্যালেন্স না, এইটা আমাকে তো অন্তত ভীষণ ভাবে অ্যাট্রাক্ট করে। আমি জানি না আপনাদের কিরম করে, যদি করে এই এই সুন্দর ব্যালেন্সটা, যেখানে দুটো সাহিত্যের, আমি বলবো আমাদের সাহিত্য চর্চায় ইংরেজি এবং বাংলা দুটো ভাষার ওপর দখল না থাকলে এইরকম একটা জীবনের মধ্যে আমার তো মনে হয় এই ইনভলভমেন্টটা সম্ভব না। এবং আপনাদের মধ্যে যদি এরকম কেউ থাকেন যেখানে ইংরেজি বাংলা দুটো ভাষার উপরেই সমান সমান আমি বলবো আকর্ষণ আছে এবং ভালো লাগা ভালোবাসা, তো অবশ্যই কিন্তু আমাদের জানাবেন। এবার আমি আসি, আমার কিছু প্রশ্ন তো জানার আছে, সাথে শ্রোতা বন্ধুদের এবং দর্শক বন্ধুদের কথা মাথায় রেখেই রেখেছি। সেটা হলো যে কৌশিক দা, সম্পাদক কৌশিক না লেখক কৌশিক, কোনটা বেশি আপনার কাছে ফেভারিট এবং কেন? মানে এটা এটা এই জবাবটা দেওয়াটা একটু ডিফিকাল্ট। কঠিন। তবে আমাকে যদি এই মুহূর্তে বাঁচতে বলা হয়, তাহলে আমি সম্পাদক কৌশিককেই হয়তো এগিয়ে রাখবো। কারণ মানে আমার মানে প্রাথমিক যে পরিচয়টা সাহিত্য জগতে, আমার প্রাথমিক যে পরিচয়টা, সেটা কিন্তু এই সম্পাদক কৌশিকের হাত দিয়েই শুরু হয়েছিল। অর্থাৎ লোকজন আমাকে যে জেনেছেন বা চিনেছেন, তার একটা বড় অংশই কিন্তু প্রথমে হচ্ছে এই সম্পাদক কৌশিকের। মানে 2020 সাল থেকে 2022 সালের শেষার্ধ, মানে প্রায় 2 বছর, মানে আমার সাহিত্য জগতে যে বা 3টে বছর যে আমার পদার্পণ আর কি, সেই 3টে বছরের মেজরিটি অফ জিনিসটাই কেটেছে সম্পাদনার মধ্য দিয়ে। কারণ কারণ হচ্ছে আমরা শুনতে পাচ্ছি কৌশিক দা। কারণ হচ্ছে হ্যাঁ। যে একটা ফোনে ফোন এসেছিল বলে কেটে দিলাম আর কি। আচ্ছা তো আচ্ছা। সম্পাদনার যে যে মূল কারণটা, সেটা হচ্ছে যে মানে সম্পাদনা, এই মূল মূল কারণ বলছি, সম্পাদনার মাধ্যমেই আমার মূল পরিচিতি সকলের সামনে আসতে শুরু করেছিল। তো যেহেতু প্রত্যেকেই যখন লেখে না, মানে আমি যখন লেখালেখি শুরু করি, প্রথম প্রথম কিছু পত্রপত্রিকায়, তারপরে কিছু গল্প সংকলনে আমার লেখা বেরোতে শুরু করেছিল। কিন্তু কোথাও যেন আমার একটা জিনিস মনে হতো যে না, এগুলোতে তো আমার লেখা আছে ঠিকই, কিন্তু সেগুলো ভেতরে আছে, বইয়ের কভারে তো আমার নাম নেই। এবং আপনারা মানুন বা না মানুন, মানে কভারের ওপরে নামটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। যে কোনো বইয়ের ক্ষেত্রে যে কভারটার ওপরে যে নামটা রয়েছে, এবারে সেই নামটা আমার আমার ক্ষেত্রে প্রথম আসে সম্পাদক হিসেবে। কারণ কি, আমি আমার প্রথম যে বইটা সম্পাদনা করি, সেই বইয়ের কভারেই কিন্তু প্রথম, মানে মানে সেটাই আমার কাছে প্রথম আর কি, যে বইয়ের কভারে নিজের নাম দেখতে পাওয়ার একটা যে স্বপ্ন সত্যি, সেটা হয়েছিল। এবং তারপরে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি মানে সম্পাদনাটা আমাকে একটা জায়গায় পরিণত করেছে, যে সম্পাদনা একটা বড় সুযোগ দিয়েছে যে প্রচুর পরিমাণে গল্প পড়ার, পড়া, যে হ্যাঁ। লেখক যখন, মানে লেখার এবং জন্য আমরা এই শুনেছি পড়তে কৌশিক, পড়তে ছোটবেলা থেকে মানে শুনেছি। এখানে আমি একজন, যে আমি আমি একটা লাইন এখানে বলে নিতে চাই। আমার অগ্রজ প্রতিম একজন স্বনামধন্য লেখক আছেন অভীক সরকার। তো ওই অভীক দা একটা জায়গায় একবার মানে উনি ফেসবুকের পোস্টে লিখেছিলেন যে 1 লাইন লিখতে গেলে বোধহয় 1000 পাতা পড়তে হয়। উনি এই রকম একটা কথা বলেছিলেন। তো সেটাকেই আমি মানে ভেবে রেখেছি যে ওটাই আমার জীবনের একটা মূল মন্ত্র হবে, যে আমি সারা বছরে যত কটা লাইন লিখবো, অ্যাটলিস্ট তত কটা
মানে মানে তত হাজার বানা হলে তত শত লাইন যেন আমি পড়তে পারি, এইটা আমার একটা মানে আগ্রহের দিক দিক বলতে পারেন। এবং এই সম্পাদনা আমাকে সেই সুযোগটা দিয়েছে এবং এখনো দিয়ে চলেছে। আজ অবধি আমি একক এবং যৌথভাবে প্রায় 14টা বই সম্পাদনা করেছি। তো সেই কারণে এই মুহূর্তে আজকে যদি 2025 সালের এই জানুয়ারি মাসে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করা হয়, তাহলে আমি বলবো অবশ্যই সম্পাদক কৌশিক এই মুহূর্তে আমার কাছে বেশি প্রিয়। কিন্তু আমি মনে মনে এটাও চাইবো যে একদিন যেন এই লেখক কৌশিক এই সম্পাদক কৌশিকের কাছাকাছি হলেও খুশি হব, বা তাকে যদি ছাপিয়ে যেতে পারে তাহলে তো আরো খুশি হব আমি। অবশ্যই আমি তো বলবো কৌশিক দা, আমাদের পুরো অন্ধকার টিমের তরফ থেকে, মানে আমি, সমশ্রী, শুভজিৎ, সহেলি, আমরা যারা এই এই টিমকে, মানে এই অন্ধকার চ্যানেলের তরফ থেকে তো আপনার প্রতি অনেক অনেক বেস্ট উইশেস রইলই। আর আমি শিওর যে মানে শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদেরও সেটাই, যে সবার তরফ থেকে অনেক অনেক বেস্ট উইশেস। এবং আমরা সত্যিকারের এই প্রশ্নটার সামনের বার যদি আবার প্রশ্নটা করি, আমি অবশ্যই এটা আশা করছি যে আপনার উত্তরটা এটা হবে যে সম্পাদক কৌশিক এবং লেখক সৌঠিক দুটোই। তো কিন্তু যেরকম দুটোই। বললেন যে লেখার জন্য পড়াটা ভীষণ ভীষণ প্রয়োজন, আমরা যেরকম ভীষণ পড়তে ভালোবাসি এবং সে কারণেই আজ আমরা সবাই একসাথে আড্ডাটা মারছি। এবং আমি জানি যে ওপারে, দর্শকের ওপারে যারা রয়েছেন, তারাও একইভাবে কোনো না কোনো ভাবে পড়ার সাথে ভীষণভাবে যুক্ত, কোনো না কোনো ভাবে। তবেই তারা আজ আমাদের শ্রোতা এবং দর্শক। তো এটা আমার খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন মাথায় ছিল জিজ্ঞেস করার। এবং আরেকটা যেটা জিনিস আমার আপনার এই উত্তর থেকেই মাথায় আসছে, সেটা হলো যে প্রথম অনুপ্রেরণা কোথা থেকে বই লেখার? আমি সম্পাদনায় পরে আসি, কিন্তু বই লেখার অনুপ্রেরণা কোথায়, মানে কার থেকে? কোনো মানুষ, কোনো ঘটনা, বা কোনো লেখক? বই লেখার যদি অনুপ্রেরণার কথা বলতে হয়, তাহলে এটা আমি বলবো যে কোনো মানুষ বা কোনো ঘটনা থেকে নয়। অ্যাকচুয়ালি এটা একটা সুপ্ত ইচ্ছার মানে মানে প্রতিফলন আর কি বলতে পারেন। কারণ কি আমি ছোটবেলা থেকেই, যেটা একটু আগেই বললাম, যে প্রচুর পড়েছি ধরে নিন। এবং তারপরে ধরে নিন বিশ্বভারতীর মতো একটা জায়গায় গিয়ে, সেখানে গিয়ে আমার মানে একটা যাকে বলে দিব্যচক্ষুর উন্মোচন হয়েছিল। কারণ কি ওখানে একটা জিনিস আমি অনুভব করেছিলাম, যে ওখানে যারা স্কুল লেভেল থেকে পড়াশোনা করেছে, তারা সবাই আর কিছু না হোক কিছু লিখতে অত্যন্ত পারে। মানে তাদের কাছে লেখাটা এতটাই ইজি ব্যাপার ছিল। এবং সেইখানে গিয়ে বলতে পারেন যে সাহিত্যের প্রতি আমার যে ইন্টারেস্টটা, সেটা মানে অনেকটা বুস্ট আপ করেছিল। কারণ কি 11-12-এর ওখানে যে বাংলার যে মানে সিলেবাস এবং ইংরেজির যে সিলেবাস, সেটা এই আমাদের অন্যান্য বোর্ডগুলোর তুলনায় প্রায় 10 গুণ বেশি ছিল। তো সেখান থেকে পড়তে গিয়ে মানে আপনি বলতে পারেন যে আমার একটা মানে কি বলবো, অনেকটা নিজেকে এনরিচ হয়েছিল। এবং তারপরে যখন আমি এই সাহিত্যের শিক্ষক হিসেবে যোগদান করলাম, তো ধীরে ধীরে দেখতে দেখতে লাগলাম যে যখন আমি পড়াতে যাচ্ছি, তখন বিভিন্ন আইডিয়া একটা টেক্সটকে নিয়ে আমার মধ্যে খেলা করছে। তো সেই খেলা করতে করতে আস্তে আস্তে সেই জিনিসগুলোকে যখন আমি শব্দের রূপ দিতে লাগলাম, মানে যখন নোটস বানানোর জন্য বা অন্য কিছু, আমি দেখতে লাগলাম যে টেক্সটের বাইরেও অনেক কিছু আমি সৃষ্টি করে ফেলছি। এবং ধীরে ধীরে সেই জিনিসটা যখন আমার কাছে মানে প্রকাশ পেতে লাগলো যে হ্যাঁ এই জিনিসটা আমি করতে পারি, তখন আস্তে আস্তে আরো অন্যান্য অনেকজনকে দেখে, এবং আমার সহ বন্ধুরা প্রচুর আছেন যারা আমাকে এই ব্যাপারে উৎসাহিত করলেন। এবং ধীরে ধীরে এই জার্নিটা মানে ধাপে ধাপে পেরিয়ে এই জায়গাটা এলো, যে আজকে আমার মানে মনে হতে লাগলো যে হ্যাঁ আমিও কিছু লিখতে পারি এবং সেটা ছাপা হতে পারে। মানে ছাপা না হলে তো বই লেখা সম্ভব নয়। তো সেই কনফিডেন্সটা অনেক মানুষ মিলিয়ে দিয়েছেন। তো তার মধ্যে সবাই আছেন আর কি, আলাদা করে কারোর নাম পার্টিকুলারলি বলা মানে আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। এর মধ্যে বাংলা সাহিত্যের যারা মহিরুহ, যারা সাহিত্যটাকে এত সমৃদ্ধ করেছেন, তারা তো আছেনই ধরে নিন। ওই যে একটা কথা আছে না, এক্স ফ্যাক্টর না থাকলে কোনো কিছুতে বিয়ন্ড অ্যাভারেজ যাওয়া যায় না। তো আপনার কথাটা আমাকে সেটাই মনে করিয়ে দিল যে আপনার কথা থেকে যেটা বুঝতে পারছি যে লেখাটা ছোটবেলা থেকে আপনার ভিতরে সুপ্ত, এবং স্কুল লেভেল থেকেই মোটামুটি লেখার দিকে একটা ঝোঁক তৈরি হওয়া, এবং সেখান থেকেই যাত্রা শুরু, এবং এই যাত্রাটা এখনো একইভাবে চলছে। সেখান থেকে একটা জিনিস জিজ্ঞেস করার আছে, সেটা হলো যে ইংরেজিতে কখনো লিখতে ইচ্ছে করে, বা কখনো ভেবেছেন, কোনো পরিকল্পনা আছে? পরিকল্পনা তো অবশ্যই আছে। মানে আমি কিছুটা এগিয়েছি, সেটা এখনই কারোকে রিভিল করছি না, বলার মতো সেটা না, একটু অবশ্যই। সারপ্রাইজ থাক। তবে নিশ্চয়ই। মানে পরিকল্পনা তো আছে। এবং সেটা
যাতে হয়তো খুব তাড়াতাড়ি সেটা হয়তো যে ফলপ্রসূ হবে বা সেটার এফেক্টটা সবাই দেখতে পাবে তা নয়, তবে আমি মানে জিনিসটাকে আমি অ্যাকচুয়ালি তো কমপ্লিট প্রোডাক্ট না তৈরি হওয়া অবধি আমি সেটাকে মানে মানে ছাড়তে রাজি হই না আর কি। তো সেই জন্য আমার মানে নিজেরই যে কটা লেখা আছে সেগুলোকে নিয়েই কিছু ইংরেজিতে এক্সপেরিমেন্ট করার আমার ইচ্ছা আছে এবং সেটা নিজেই করার ইচ্ছা আছে। তো এটুকুই খালি বলে রাখলাম আমি আর কি এখনো নিশ্চয়ই। এখন। আমরা তো অধীর আগ্রহে অপেক্ষা করব, এবং ওই যে বলে যত্ন করে লালন পালন করে একদম রেডি যখন হবে, আমরা সেই দিনের অপেক্ষায় রইলাম, যখন আমরা মানে একাধারে আপনার বাংলা লেখা, বাংলা সম্পাদনা এবং ইংরেজি লেখা সবটা দেখতে পাবো। এবং আপনার আমি জানি এই প্রশ্নটা না আমার সাথে অনেকেই করতে খুব ইন্টারেস্টেড, সেটা হলো আপনার প্রিয় লেখককে। আমার প্রিয় লেখক, কঠিন এটাও প্রশ্ন। মানে এত এত বেশি ডিফিকাল্ট প্রশ্ন না। আমি একটু আগেই বললাম যে বাংলা সাহিত্যটা এমন একটা সমুদ্র যে যখন আমি ভাবতে যাব যে আমার প্রিয় লেখককে, তখন পার্টিকুলার কোনো একটা পিন পয়েন্ট এসে দাঁড়ানো খুবই মুশকিল। মানে আচ্ছা, একদিকে যদি আমি বলি যে আমার গোয়েন্দা চরিত্র ফেলুদা, তখন ব্যোমকেশ আমাকে টানবে। তো আমি কাকে ছেড়ে কাকে ধরবো? আমি বাংলা আমি সাহিত্যটা একটু এমনই একটা জায়গায়। প্রশ্নটা সহজ করছি আপনার জন্য কৌশিক দা, সেটা হলো যে কোনো মানুষের কথা আপনার এই মুহূর্তে মাথায় আসছে, কোনো বড় লেখক বা লেখিকা যার কাজ আপনি সম্পাদনা করতে চান এবং ভেতরে ভেতরে ভীষণ সেই সুপ্ত ইচ্ছেটা আছে? যদি সেটা আমাদেরকে হ্যাঁ, বলতে আপনার মনে হয় যে বলতে পারেন এবং আমাদের সবাইকে, তাহলে জানতে চাইবো। আর যদি মনে করেন মানে যে না সেটা সারপ্রাইজ, তাহলে আমরা সেটাকেও রেসপেক্ট করব। মানে এরকম অনেকজনই আছেন যাদের লেখা, যার লেখা আমি মানে মানে নিজের সম্পাদনায় দেখতে চাই, বা তাদের লেখা মানে তারা যদি আমাকে মনে করেন যে হ্যাঁ সেই জায়গায়। তো এটা এখন না হয় এই প্রশ্নটার উত্তরটা উজ্জ্বলই থাক, কারণ কি আচ্ছা, এরকম অনেক প্রিয় মানুষই আছেন যাদেরকে আমি, তবে হ্যাঁ কয়েকজন প্রিয় মানুষের লেখা তারা আমার সম্পাদনায় দিয়েছেন, তাদের নামটা না বললেই নয়। তাদেরকে পাওয়াটাও আমার একটা ভাগ্যের ব্যাপার আর কি। যেমন অর্পিতা সরকার আছেন, বৈশালী দাশগুপ্ত নন্দী আছেন, মহুয়া মল্লিক আছেন, সোমজা দাস আছেন, আর আমার প্রিয় বন্ধু উৎস আছে, ঐশিক মজুমদার আছেন, এরকম কৌশিক চট্টোপাধ্যায় আছেন, আরো অনেক লেখক আছেন যাদের নাম হয়তো সবাইকার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো তারা দিয়েছেন বলে আমিও অ্যাটলিস্ট ধন্য যে তারা আমাকে মনে করেছেন যে হ্যাঁ এনার সম্পাদনায় এনার হাতে আর কি লেখাটা ছেড়ে দেওয়া যায়। মহুয়াদি আমার ভীষণ কাছের মানুষ, ফলে সেই ব্যাপারে তো বলারই নেই যে মহুয়াদির কাজ আপনি যখন সম্পাদনা করেছেন, এটা একটা মানে অসাধারণ একটা জুটি বলা যায়। তো সেই জন্য আমি আলাদা করে মহুয়াদির কথাটা বলতে পারবো, কারণ মহুয়াদি আমার ভীষণ কাছের একজন প্রিয় মানুষ। না অ্যান্ড না, মহুয়াদি মানে আমি এই এই এখানে বলতে চাই যে মহুয়াদি না থাকলে হয়তো এতটা আমরা আসতে পারতাম না। মানে উনি আমাদেরকে শুরুর দিকে এবং এখনো অনেকটাই হেল্প করেছেন। মানে যদি কারোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় তাহলে ওনার প্রতি আমি হয়তো সর্বাগ্রে করবো আর কি। আর কৌশিক দা, আমি জানি আপনি তো আমাদের অন্ধকারের টিমের পক্ষ থেকে যে বইটা অন্ধকারের অষ্টপ্রহর সম্পাদনা করেছেন, ওইটার ব্যাপারে অভিজ্ঞতা কিরকম ছিল, বা অন্যান্য বই সম্পাদনা করার সাথে এই বইটা সম্পাদনা করার কি কোনো রকম কোনো ভিন্ন স্বাদ আপনি পেয়েছেন, বা যেরকমই বা আপনার মনে হয় একটুখানি হুম। যদি আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন। হ্যাঁ, আমি এখানে একটা জিনিস বলতে চাই। অন্ধকারের সঙ্গে আমার প্রথম কোলাবোরেটেড কাজ হচ্ছে এইটা। এটার নাম হচ্ছে অশরীরী অভিশঙ্কা। এটা 2022 সালে নভেম্বর মাসে বেরিয়েছিল। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কোলাব কাজ। মানে এটার মাধ্যমে অন্ধকার একটা কম্পিটিশন করেছিল, সেখান থেকে সেরা 3টে গল্প এই বইটাতে স্থান পেয়েছিল। এটা মাথামোটা দপ্তর থেকে 2022 সালে এসেছিল। এবং এই বইটা আমার আরেকটা কারণে প্রিয়, যে আমার একজন খুব প্রিয় লেখক স্বপন বন্দ্যোপাধ্যায়, মানে রহস্যবেদী মেঘনাদের যিনি স্রষ্টা, সেই স্বপন বন্দ্যোপাধ্যায় তার একটি গল্প এই সংকলনে দিয়েছিলেন। তো এটা অন্ধকারের সঙ্গে আমার প্রথম মানে পার্শিয়ালি কোলাবোরেশনের কাজ প্রথম বলতে কাজ। পারা যায়। এবং তারপরে আমি আসছি এই এই সংকলনটার ক্ষেত্রে, যেটা এই বছর সেপ্টেম্বর মাসে পেরিয়েছে। হুম। এবং এই সংকলনটা পুরোপুরি অন্ধকার এবং আমার এবং লেখনী প্রকাশনার কোলাবোরেশনে কাজটা হয়েছে। এবং প্রত্যেক লেখক মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কোলাবোরেশন তো শুধু এই 3টের সঙ্গে হয় না, আরো 8জন লেখক এর সাথে জড়িয়ে আছে। এবং সব থেকে বড় কথা যে মানে এই লেখক যারা জড়িয়ে আছেন এই এই বইটার সাথে, তারা কিন্তু প্রত্যেকেই আমার কাছে অন্ধকারের বিশেষ করে মানে ভূয়সী প্রশংসা করেছেন যে তারা যে সম্মান, তারা যে রেসপেক্ট তাদেরকে দিয়েছেন সেইটার জন্য। এবং এই বইটার জার্নিটা আমার কাছে মানে অবশ্যই একটা খুবই স্পেশাল মানে হয়ে থাকবে। যেভাবে গোটা অন্ধকারের টিম এই বইটার পেছনে আর কি মানে শুরু থেকে আর কি লেখা সংগ্রহ করা থেকে শুরু করে লেখা নির্বাচন থেকে শুরু করে বইয়ের প্রত্যেকটা এবং
তার পরবর্তী যে পোস্ট প্রোডাকশনেরও কিছু যে ভূমিকা থাকে, সেইটার ক্ষেত্রে অন্ধকারের সদস্যরা খুব পজিটিভ ভূমিকা পালন করেছে, এবং আমি আশা করবো যে আরো মানে এই ধরনের কাজ অন্ধকারের সঙ্গে আমার ভবিষ্যতে হয়ে থাকবে আর কি। একদম, মানে আপনি আমাদের প্রায় পার্মানেন্ট একজন, আমি তো বলবো ইনভাইটই রয়েছেন, লেখা এবং সম্পাদনা সবার তরফ থেকে। আমি অন্তত অন্ধকারের টিমের তরফ থেকে এটা তো বলতেই পারি। একটা ছোট্ট করে না র্যাপিড ফায়ার রাউন্ড করা যাক মাঝখানে, একটু চমকের জন্য। একদম তারপরে একদম। আমরা আবার প্রশ্নে ফিরে আসবো, কিন্তু র্যাপিড ফায়ার। কৌশিক হুম, দা, বিভূতিভূষণ না মানিক একদম একদম, বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ। বিভূতিভূষণ, তারনাথতান্ত্রিক অরিজিনাল স্রষ্টা, তারপরে একটা লেগেসি চলছে, অবশ্যই বিভূতিভূষণ। আচ্ছা, উপন্যাস না গল্প? উপন্যাস। ওকে। উপন্যাসের ব্যাপ্তি অনেক বেশি। উপন্যাস, অবশ্যই উপন্যাস। আচ্ছা, ওয়েব সিরিজ না সিনেমা? ডিপেন্ডস অন দ্য সাবজেক্ট, কি ধরনের সাবজেক্টে কি স্কেলে মানে বানানো হচ্ছে। মানে কিছু কিছু জিনিস আছে ওয়েব সিরিজের জন্য অ্যাপ্লিকেবল, এবং কিছু কিছু ইয়ে আছে সিনেমা। যদি তবে এক্সপিরিয়েন্সের কথা বললে সিনেমা, কারণ কি ওয়েব সিরিজটা ব্যক্তিগত ব্যাপার, আমি মোবাইলে বা কম্পিউটারে একা দেখছি, আর সিনেমা হচ্ছে ফ্যামিলি অ্যাফেয়ার আমার কাছে অত্যন্ত। তো আচ্ছা, সিনেমা সেই হিসেবে ফ্যামিলির জন্য সিনেমা। ওকে। ক্রিকেট, ফুটবল না হকি? ফুটবল, আচ্ছা, এনি টাইম ভাপা, ফুটবল। ফুটবল। আচ্ছা, এবার একটু খাবার কিন্তু, ভাপা ইলিশ না বেগুনের ঝাল? ইলিশ দিয়ে বেগুনের ঝাল কোনটা? চিংড়ির মালাইকারি। না, ওটা তো আমার পরের প্রশ্ন। লাউ চিংড়ি না মালাইকারি? একদম। না না না, মালাইকারি। চিংড়ির মালাইকারি। চিংড়ির মালাইকারি। আর যদি প্রশ্নটা বাবা, ইলিশ শুধু ইলিশ 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 অপশনেই আসে না। আচ্ছা আচ্ছা, তাহলে প্রশ্নটাই এলিমিনেটেড। একদম ওকে। একদম, আচ্ছা প্রশ্নটা এলিমিনেটেড। আচ্ছা, তো কৌশিক দা, এখন আমি বলবো আপনি তো শিক্ষক, শিক্ষক মানে ফুল টাইম শিক্ষক, তার সাথে লেখেন এবং সম্পাদনা সবটা। আমার মানে আমার হয়তো আর দুটোই প্রশ্ন আছে আপনার কাছে, এবং আমরা অলমোস্ট শেষের দিকে এই আড্ডার, এবং দেখতে দেখতে দেখুন কিভাবে যে কেটে গেল 8 ঘন্টা, বুঝতেই পারলাম না। আম, আমার একটা একদম একদম। ভীষণ ভীষণ আমার মনে হয় আমি খুব জানতে ইন্টারেস্টেড, এবং আমার সাথে অন্ধকারের সমস্ত শ্রোতারাও জানতে ইন্টারেস্টেড হবে। অন্তত বেশ কিছু জন তো হবেই। সেটা হলো যে এই যে শিক্ষকতা করেন এবং তার সাথে লেখেন এবং সম্পাদনা করেন, এই সমস্তটা এত সুন্দর করে সবটা ব্যালেন্স করেন কি করে? এবং যারা ধরুন পেশাগতভাবে চাকুরিজীবী এবং অন্যান্য কোনো রকম পেশায় ফুল টাইম জড়িত এবং লেখার জন্য পুরো সময়টা দিতে পারেন না, তারা যদি সম্পাদনা করতে চান প্রফেশনালি, আহ আপনার কি উপদেশ হবে তাদের সম্পর্কে? কিভাবে তারা শুরু করবে এবং এগিয়ে যাবে? এখানে দেখুন, আমি প্রথমে একটা কথা যেটা বলে নেব, সেটা হচ্ছে যে এই লেখালেখির যে জগৎটা না, এটাতে বেশিরভাগই আসেন ভালোবেসে। একটা জিনিস মাথায় রাখবেন, যে বেশিরভাগই আসেন ভালোবেসে। আমরা পেশাগত জায়গায় যেখানেই থাকি না কেন, একটা বয়সের পর ভালোবাসাটা হয়তো থাকে সেখানে, কিন্তু সেটা কিন্তু আমাদের দায়ও হয়ে যায়। কিছুটা হলেও যে দায় হয়ে যায়, যে আমি হয়তো সেখানে যেতে বাধ্য। মানে আমি আজকে যদি 50 বছর বয়সে পৌঁছে যদি ভাবি যে আমি নতুন করে কোনো চাকরি পাবো, সেটা হয়তো সবসময় সম্ভব নাও হয়ে যেতে পারে। সেই জন্য 50 বছর পর পেশাটা আমার কাছে দায় হয়ে গেলেও এই লেখালেখিটা কিন্তু আমার কাছে কোনোদিন দায় হবে না। তো এটা ম্যানেজ করার যে প্রথম উপায়, সেটা হচ্ছে যে তোমার সাপোর্টটা থাকতে হবে। এই সাপোর্টটা কারা? না, তোমার আশেপাশের লোকজন। এই আশেপাশের লোকজন যদি বাকিটা ম্যানেজ করে, কারণ কি, একটা জিনিস আমি প্রত্যেক সম্পাদককে এবং প্রত্যেক লেখককেই বলবো, যে লেখালেখি কিন্তু অনেক বেশি ডিমান্ড করে, এবং এটা এমন একটা জায়গা নয় যে এখানে তুমি ইনভেস্টমেন্ট করবে মানে তোমার রিটার্ন কিন্তু আসবে। অনেক জায়গায় কি হয় যে আমরা ভাবি যে না, আমরা এই জায়গায় ইনভেস্টমেন্ট করলাম, সেটা ব্যাংকেই করি বা এই শেয়ার বাজারেই করি না বা না না, যেখানেই করি, সেটার একটা এটা মানে তো মানে সম্পূর্ণ কম কম নেশা। বেশি হলে আসবে। অবশ্যই, এটা তো একটা সম্পূর্ণ কিন্তু ভেতরের এইখানে নেশা, তাই না? এইখানে কিন্তু আসবেই। তো এইখানেই আসা ফ্যাক্টরটা, যে আমার আশেপাশের যারা আছেন, অর্থাৎ আমার মানে বাবা মা, স্ত্রী, সন্তান, এরা যদি বাকি জিনিসটা মানে সাপোর্ট না করেন, তাহলে কিন্তু খুবই মুশকিল। আমার ক্ষেত্রে আমি খুবই সৌভাগ্যবান যে স্কুলে 6-7 ঘন্টা কাটানোর পরেও, মানে আমি 9টা থেকে রেডি হই, 5টার সময় ঘরে ফিরি, এই 8 ঘন্টা কাটানোর পরেও, এবং বাকি টাইম মানে বাকি যে আমার দৈনন্দিন যে কাজকর্ম আছে সেটা করার পরেও, আমি যখন মানে তাদের কাছে এই সময়টা চাই যে এই টাইমটা কিন্তু আমার লাগবে, এই সময়টায় আমি অন্য কোনো দিকে মন দিতে পারবো না। এবং আমি খুবই ফর্চুনেট এনাফ যে আমি মানে জীবন সঙ্গিনী, সন্তান, মা বাবা, আমি এমন লোকজনদের
পাশে থাকি যে যারা এই ব্যাপারটায় অত্যন্ত আমাকে কন্টিনিউয়াসলি সাপোর্ট সাপোর্ট করে করে। যান। ভীষণ এবং ভীষণ সেটা আমি ইম্পর্টেন্ট। মনে করি যে লেখক সম্পাদক হিসেবে এই এই ফ্যাক্টরটা আগে আমাদের দরকার। কারণ কি, প্রথমে হচ্ছে পিস, মানে মনের শান্তি যদি না থাকে, তাহলে এই জায়গাটায় কখনোই কিন্তু ভালো অবশ্যই, কিছু বেরোবে না। অবশ্যই কোনো ক্রিয়েটিভ লাইন এটা মানসিক মানে শান্তি না একদম হলে করা সম্ভব না। আর যারা ধরুন সম্ভব এইভাবে, নয়। একদমই না। আর যারা ধরুন এইভাবে কাজের সাথে, তাদের পেশার সাথে সম্পাদনাটাকে ভালোবাসে এবং সেটাকে নেশা এবং পেশা দুভাবেই দেখতে চান, তাদের জন্য আপনার একটা ছোট্ট টিপস। ছোট্ট টিপস হচ্ছে যে কোনো কিছুই সহজে এখানে পাওয়া যাবে না। এটা কিন্তু একটা লং রেস। মানে আমি সেই ভিনি ভিডি ভিসি, এই জিনিসটা এইখানে অত্যন্ত হবে না। জুলিয়াস সিজারও যদি এটা এই ফিল্ডে আসতো, তাহলে সে হয়তো ভাবতো যে না, আমাকে কিন্তু কিছুদিন মানে এখানে কিন্তু মানে আগে ঘষা মাজা করতে হবে, মানে সেটা ইয়ে করতে। কিন্তু জুলিয়াস সিজারের উদাহরণটা আমি দিলাম, হয়তো ভুলই হলো, কারণ কি উনি তার আগে প্রিপারেশন নিয়ে এসেছিলেন বলে ভিনি ভিডি ভিসি করতে পেরেছিলেন। তো এইখানেও কিন্তু সেই জিনিসটাই দরকার। মানে আমরা সবসময় একটা জিনিস, আমাদের একজন স্যার বলতেন যে সিনেমা স্টারেদের ক্ষেত্রে, যে যখন আমরা সিনেমা স্টারেদের নকল করি, আমরা তাদের স্টাইলটাকেই নকল করি বেশিরভাগই, তাদের স্ট্রাগলটাকে নয়। তো হ্যাঁ, এই এই আমি এই ঠিক জায়গাটা বলবো, ঠিক। এই জায়গাটা কিন্তু স্ট্রাগলের। ঠিক অবশ্যই। আছে, আমি মানে এখানে আমি শুধু একটা ওই দুহাত তুলে ইয়ে করলে শাহরুখ খান হয়ে যাব না, আমাকে এখানে তার পেছনের স্ট্রাগলটাকে আগে দিতে হবে। কারণ কি, তারপরে এসে এটা যে জীবনের যে কোনো ক্ষেত্রেই এই জিনিসটা প্রযোজ্য। আমি মানে মনে করি অবশ্যই। যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন তাদেরকে আগে মানে মানে স্ট্রাগল করতে হবে। সেটা সে যেই হোক না কেন, স্ট্রাগল না করলে সে সার্ভাইভ করবে না। এবং তো যারাই কৌশিকদা, নতুন সম্পাদনা করতে চান, আমার মনে হয় যে ভেতরে তাদের যদি কাছে আমি একটা ইচ্ছাটা কথা থাকে বলবো। না, আপনি আমাকে একদম। ঠিক করে দেবেন, যদি ভেতরে ইচ্ছাটা থাকে না, স্ট্রাগলটা হয়তো সে করে নেবে। এবং ওই যে বললেন না, লম্বা রেসের ঘোড়া হতে হবে, আজকেই ফল পাবো তা হুম। নয়, ধৈর্য এবং সহনশীলতা সেটাকে নিয়ে এগিয়ে যেতে হবে। এবং একদম আমি একদম। অন্ধকারের সমস্ত দর্শক এবং শ্রোতাদের বলবো, আপনাদের মধ্যে যদি এরকম অনেকেই থেকে থাকেন যাদের ভীষণ লিখতে ইচ্ছে করে বা সম্পাদনা করতে ইচ্ছে করেন, অবশ্যই শুরু করে দিন, তাই না কৌশিকদা? আজকে শুরু করে দিন। একদম একদম। শুরু করে ফেলা খুব একদম প্রয়োজন। এবং একদিন যদি শুরু করে ফেলেন, তাহলে এটা অধ্যাবসায় এবং লেগে থাকলে কি না হয়। আজকে আমরা কৌশিক দাকে পেয়েছি। একদম। একদম কৌশিক দা ভীষণ প্যাশনেট একজন লেখক এবং সম্পাদক, এবং তার সাথে শিক্ষকতা করেন ইংরেজি ভাষায়, ইংরেজি সাবজেক্টে। তাহলে আমার তো মনে হয় উনি একজন বড় ইন্সপিরেশন। এবং আমাদের মধ্যে যারা করব 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 করে ভাবতে থাকি, চলুন শুরু করে ফেলা যাক। শুরু করে ফেললে কিন্তু অবশ্যই হবে। আর কৌশিক দা, দুটো ছোট্ট প্রশ্ন, আমাদের কাছে আর 4 মিনিটই আছে। আমি ছোট্ট ছোট্ট করে আপনার কাছ থেকে উত্তর চাইবো। এবং তারপর অন্ধকারের টিমের তরফ থেকে সকল শ্রোতা এবং দর্শক বন্ধুদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের সাথে থাকার জন্য, এবং এখন অব্দি যারা আছেন আমাদের সাথে ভিডিওতে এবং এই রেকর্ডিং শুনছেন, তাদের কাছে তো অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই সাপোর্টটা ছাড়া কিন্তু সম্ভব না। আর কৌশিক দাকে অনেক অনেক ধন্যবাদ। আম, চলুন কৌশিক দা, দুটো ছোট্ট প্রশ্ন দিয়ে শেষ করি। আপনার রাদার তিনটে, একটা হলো, এবং টাইমার আছে, সেটা খুব ঝটপট উত্তরটা আপনার থেকে চাই। এক একদম। হলো, একদম আহ, এক হলো ভৌতিক গল্পে আপনার অবদান অনেকটা। ভূত, অলৌকিক এবং ভূত প্রেত, এগুলোতে বিশ্বাস করেন পার্সোনালি? একদম। আচ্ছা, একদম করি। একদম। দারুণ। এবং আমার মনে হয় এটা, এই যে উত্তরটা দিলেন না, এটার জন্য আমাদের আরেকটা আড্ডা লাগবে। কারণ এই আড্ডাটা একটা সেপারেট আড্ডা হতেই হবে, যদি কৌশিকদা রাজি থাকেন এবং একদম। আমাদের শ্রোতা দর্শক বন্ধুরা রাজি থাকেন। এই ভূত অলৌকিকের একটা জমজমাটি আড্ডা কিন্তু খুব শীঘ্র আমরা নিয়ে আসবো। একদম আমি আর বিশ্বাস করি, তার কারণ আছে। হ্যাঁ, বলুন বলুন। পরে পরে আলোচনা করা যাবে, পরে আলোচনা করা যাবে, এটা নিয়ে অনেক অনেক কথা বলা যাবে। ওইটার জন্যই আমি বললাম যে এটার জন্য কিন্তু আমি অন্তত অন্ধকারের টিমের তরফ থেকে আরেকটা খুব শীঘ্রই একটা ছোট্ট করে আড্ডা নিয়ে আসবো সমস্ত সবার জন্য, এই কৌশিকদার সাথে একটা ভৌতিক আলোচনার গল্পে। ফ্যান ফিকশন চলছে প্রচুর, আমরা দেখি চতুর্দিকে। ফ্যান ফিকশনে আপনার ইন্টারেস্ট আছে? এই এই উত্তরটা হয়তো একটু তোমার সময়ের থেকে লং হবে। সেটা হচ্ছে যে ফ্যান ফিকশনে আমার ইন্টারেস্ট মানে মানে আমি বলতে পারি আছেও, আবার নেইও। এটার মানে এই প্রশ্নটা একটা মানে হয়তো তুমি বললে, কিন্তু এটা একটু বিতর্কমূলক প্রশ্ন। কিন্তু তা সত্ত্বেও আমি এই জিনিসটা অ্যাড্রেস করতে চাই, একটা কথাই বলে যে ফ্যান ফিকশন যখনই আমি লিখছি, তখন আমি কারোর ফ্যান বলেই না লিখছি। তো আমি লেখাটা আমার ইচ্ছে হতেই পারে,
কিন্তু ঘটনা হচ্ছে যে যখন আমি কোনো চরিত্রকে নিজের গল্পে ইনকর্পোরেট করছি, আমি যদি সত্যিকারের তার ফ্যান হই, তাহলে সেই চরিত্রের যে বেস লাইন আছে, অর্থাৎ যে যে গুণাবলীর জন্য সেই চরিত্রটা মানে এই জায়গাটায় এসেছে, যে আমি ইচ্ছে হয়েছে যে এই চরিত্রটা নিয়ে আমি কোনো কাজ করব, তাহলে আমার একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে যে সেই চরিত্রটার স্যাংটিটিটা অত্যন্ত বজায় রাখা। এবং এখনো অবধি আমি নিজেকে সেই জায়গায় হয়তো নিয়ে যেতে পারিনি যে অন্যের সৃষ্টি করা কোনো কালজয়ী চরিত্র নিয়ে কাটাছেঁড়া করার মতো যোগ্যতা আমার হয়তো তৈরি হয়নি বলেই আমি এই মানে ফ্যান ফিকশন আমি নিজে এখনো অবধি প্র্যাকটিস করিনি। যারা প্র্যাকটিস করছেন তারা করুন, কিন্তু আমি এই মুহূর্তে এখনো অবধি, এবং আমার মতো অনেকেই আছেন যারা এই ফ্যান ফিকশন লেখার ব্যাপারে খুব একটা উৎসাহী হয়তো বোধ করেন না, তারা চান হয়তো নিজেরই একটা মানে আইডেন্টিটি সেপারেটলি তৈরি করার। আর এই তো অনেস্ট এই মুহূর্তে আনসারটার ফ্যান জন্য ফিকশন আপনাকে আমার কাছে। অনেক অনেক ধন্যবাদ, কারণ এই অনেস্ট আনসারটা আমার এত ভালো লাগলো, আমি শিওর অনেকেরই ভালো লাগবে এই অনেস্ট আনসারটার জন্য। দুটো ছোট্ট প্রশ্ন, আবার আমরা সময়ের দিকে এগিয়ে চলেছি। একটা হলো, আপনার নিজের লেখা বই, তার মধ্যে কোনটা আপনার পার্সোনাল ফেভারিট? আমার ফেভারিট হচ্ছে, আমি একটু আগে বলেছি উপন্যাস যেহেতু আছে, তাই আপাতত আমার ভ্রংশনটাই হচ্ছে ফেভারিট, যেহেতু এটা একটা গোটা উপন্যাস আর কি। এবং এই বইটার আমার কাছে চরিত্রটাও যে আছে সেটাও একটা চ্যালেঞ্জিং চরিত্র ছিল। মানে এই বইটাকে দাঁড় করানো অনেকটাই চ্যালেঞ্জিং হয়েছে আমার কাছে, যেহেতু একটা বড় পরিসরে এই বইটা লিখেছিলাম। তো এখনো অবধি যত কটা আমার গল্প লেখা হয়েছে, তার মধ্যে আমার সবচেয়ে বড় গল্প এটাই, ওই উপন্যাসটাই আমার সবচেয়ে এখনো অবধি প্রকাশিত গল্পের মধ্যে সবচেয়ে ফেভারিট। আর এটা আপনি বললেন, তাই আশা করি এই বই মেলায় আপনার দিক থেকে কিছু চমক তো থাকবেই। বই মেলা শুরু হয়ে গেছে, এবং এই যে বইটার কথা বললেন, এটা অবশ্যই আমরা তো অন্তত পড়বো, কারণ আপনি এটা বললেন। আম, এই বই মেলায় 2-3 সেকেন্ডে কিছু বলতে চান, যেটা আপনার তরফ থেকে চমক রইলো কোনো শ্রোতাদের এবং দর্শকদের? আমার একক বই, তৃতীয় একক বই এই বইমেলায় আসছে, মাথা মোটার দপ্তর থেকে। আতঙ্কের 7 কারণ নামে 7টি অলৌকিক গল্পের একটি সংকলন, এটা আমার তরফ থেকে বইমেলায় আসছে। বইটি বইমেলার আগেই প্রকাশিত হয়ে যাবে, এবং বইমেলায় এটি পাওয়া যাবে কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। অবশ্যই এটাই শ্রোতা আপাতত দর্শক এই বন্ধুরা, বছরের জন্য। আপনারা কিন্তু এই বইটা যদি পড়তে চান, অবশ্যই বইমেলায় গিয়ে এই বইটা কিন্তু নেবেন। এবং প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে কিংবা কৌশিকদার সাথে আপনারা সরাসরি যোগাযোগও করতে পারেন যদি জানতে চান বেশি বইটার ব্যাপারে। আহ আমার মনে হয় ভীষণ একটা জমজমাটি আড্ডা হলো, এবং সময় তো এভাবেই এগিয়ে যায়, বুঝতেও পারলাম না কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। সময়ের দিকেই প্রায় আমরা মানে ঘনিয়ে এসেছি। এবং যেরকম বললাম, আবার শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। সঙ্গে থাকবেন, এভাবেই সাপোর্ট করতে থাকবেন। অন্ধকারের টিমের তরফ থেকে অনেক ধন্যবাদ আপনাদের সমস্ত শ্রোতা দর্শক বন্ধুদের। কৌশিক দা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার, খুব ভালো থাকবেন, নমস্কার। এবং খুব শীঘ্রই আপনার সাথে দেখা হবে। নমস্কার। ঠিক আছে।